এই মোবাইলটা খুললে 5 আগস্টের ঘোষণা পাই, আর কোনো ঘোষণা নাই। আর খালি কইতাছে সালার খুলো। এই যে 5 আগস্টের পর থেকে কারা লুটপাট করছে, ছাত্র জনতার নাম দিয়ে কারা লুটপাট করছে, এটি বলতে গেলে আমাকে ডাইরেক্ট গুল্লি করে মারবে। বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, জন্মে দাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংসদে তারা প্রথম দিনে একটা আকাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপপুরে। সবাই হলো বিরোধিতা করলো এবং বললো আমরা হলো ওয়াক আউট করবো। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। এরপরে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে একটা বড় বিষয়, সেটা হলো সংস্কারের বিষয়। এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সংস্কারের বিষয়ে। পরে লাস্ট পর্যন্ত বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মে দাতা হলো সালাউদ্দিন আহমেদ। বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে বর্তমান সরকার তারা যেভাবে তরুণদেরকে নিয়ে বর্তমানেও খামখেয়ালিপনা করছে, এই যে তরুণদেরকে নিয়ে অবহেলা, খামখেয়ালিপনা করা, এর পরিণতি কিন্তু খুব সাংঘাতিক। এবং এই সাংঘাতিক পরিণতি কিন্তু এই বিএনপি সরকারকেও ভোগ করতে হবে যদি তারা না বুঝে। বাহিনী যারা কিনা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে, এই ধরনের একটা অকার্যকর জনগোষ্ঠী হিসেবে পরিণত করার বা ব্যবহার করার কিন্তু এই যে প্র্যাকটিস, এটা কিন্তু সব যুগেই কিন্তু ছিল। এই প্র্যাকটিসটাকে এখন বর্তমান তরুণ সমাজ, পুরো বিশ্বের তরুণ সমাজ তারা প্রত্যাখ্যান করছে। এবং আমরা বিশ্বাস করি যে এই যে বাংলাদেশের তরুণরা পুরো বিশ্বকে যে পথ দেখিয়েছে, এই পথ শুধুমাত্র ভারত না, গোটা বিশ্ব একসময় ফলো করবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যে আজকে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরকে পুরা বিশ্বের তরুণরা একসময় ফলো করবে। কারণ বাংলাদেশের মধ্যে এখনো যে আগে লাইব্রেরিতে পড়াশোনা করতো, তার আগে তার যে ক্ষোভ, তার যে রাগ অভিমান ছিল, সে আগে বাড়িতে যেতে পারতো না। বাড়িতে গেলে তাকে জিজ্ঞেস করতো তোমার চাকরি আছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু তাকে এখনো করে। তার মানে তার কর্মসংস্থান তৈরি হয়নি। তার আগে দক্ষতাগত জায়গাতে যে একটা উন্নয়ন প্রয়োজন ছিল, আগে সেই ফ্যাসিলিটিস রাষ্ট্র থেকে দেওয়া হয় না, এখনো কিন্তু দেওয়া হচ্ছে না। তার মানে টোটাল সিস্টেমটা কিন্তু আগের মতোই আছে। তো টোটাল সিস্টেমটা যদি আগের মতো যদি থাকে, তার মানে সবচেয়ে সংক্ষুব্ধ জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের তরুণরা। এই তরুণদেরকে সংক্ষুব্ধ রেখে কখনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা যায় না। বর্তমান সরকার কিন্তু ঠিক একই পথে হাঁটছে যেভাবে আগের সরকার হেঁটেছে। তাই আমরা আজকের এই স্মরণ সভা থেকে বলবো যে আসলে যদি তরুণদের ভাগ্যের পরিবর্তন না করা হয়, তাহলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। বললো চেয়ারম্যান কই, বললো চেয়ারম্যানও নাই, মেম্বার কই, কিছু কিছু মেম্বার আছে, এদেরকে হলো রাতে টর্চ মারলে পাওয়া যায়, দিনের বেলায় তো এদেরকে খুঁজেও পাওয়া যায় না। বাকি আছে আমাদের এমপি সাহেব। এখন আমরা সবাই মিলে এমপি সাহেবকে ধরতে হবে। এমপি সাহেব বলে আমার হলো আইন বানানোর কথা, এই ছোটোখাটো কাজ তো আমার করার কথা না। কি আতিক ভাই, আপনারা এই ধরনের বিপদে পড়েন? ভালোই পড়ে। তো বাংলাদেশের যদি আমরা সার্বিক অবস্থা, এই যে জনগণের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো বাংলাদেশের সিস্টেমগুলো একই চলতেছে। এবার যদি আপনি কোনো অফিসে যান, পায়ের উপর পা তুলে বসে থাকে, তো তাকে দেখে মনে হয় মুম্বাইয়ের কোনো মাফিয়া গোষ্ঠীর প্রধান, এই কমিটির সদস্য। যদি এদেরকে টাকা না দিই, তাহলে হলো আমার আসনটাও কমপ্লিট হবে না। তারপরে এমপি সাহেবদের থেকে আরও জিজ্ঞেস করলাম, কেউ হলো ইউএসএর লাইন ধরে, এক এমপি বলতেছে ইউএসএর কয়েকটা কোটা আছে পার্লামেন্টে, আমি যদি ওই কোটায় ঢুকতে পারি, তাহলে তো আমাকে হলো পার্লামেন্টে হলো আমাকে তারা সহজে যেতে দিবে। আরও কিছু এমপি যারা আছে, মানে এমপি হতে চায়, তারা ঘুরে হলো দিল্লির দিকে, বললো দিল্লিরও বাংলাদেশে কিছু কোটা আছে। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিংয়ের দিকে ঘুরে, বেইজিংয়েরও নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়, বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে। হলো আমাদের পার্লামেন্ট। পথে পথে জনপদে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, সেখানে হলো নতুন ধরে মাদকের চোরাচালান শুরু হয়েছে, গুন্ডাগিরি, মাস্তানি। তো তাদের সাথে একটু বসলাম, জিজ্ঞেস করলাম তোমরা এগুলা করো কেন? যে এমপি সাহেব 20 কোটি টাকা নির্বাচনে খরচ করে গেছে, এই 20 কোটি টাকাও তুলতে হবে 5 বছরে, প্লাস আগামী ইলেকশনে আর 50 কোটি যে খরচ হবে, মোট 70 কোটি টাকা এখানে মাদক বিক্রি করে, ব্যবসায়ীদের থেকে ধমক দিয়ে নিয়ে এসে, খাল খনন করে, মাটি ভরাট করে, যত ধরনের এই কাজ আছে সবগুলো নিয়ে এই ইকোনমিক সোর্সগুলো থেকে আমরা যদি 70 কোটি না তুলতে পারি, তাহলে আমার হাওয়া ভবনের টিকিটটা বন্ধ হয়ে যাবে। ভালো একটা স্কুল নেই। স্কুলগুলোতে গিয়েছে, যারা শিক্ষক, 10টার শিক্ষক 12টায় আসে, 12টার শিক্ষক 4টায় আসে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়া হয়েছে, যেখানে আমরা বলেছিলাম সবচেয়ে ভালো মানুষটাকে দেওয়া হবে, ওই এলাকার নাম্বার 1 ক্রিমিনালকে হলে স্কুল কমিটির সভাপতি বানানো হয়েছে।
মসজিদ কমিটির সাথে বসেছি, সবচেয়ে আলেম যাকে মসজিদ কমিটি সভাপতি বানানোর কথা সেখানে বসানো হয়েছে নাম্বার 1 ক্রিমিনাল, যে ওই এলাকার বাড়ির মহল্লার তাকে মসজিদ কমিটির সভাপতি। এক এমপি বলতেছে ইউএসের কয়েকটা কোটা আছে পার্লামেন্টে, আমি যদি ওই কোটায় ঢুকতে পারি তাহলে তো আমাকে হলো পার্লামেন্টে হলো আমাকে তারা সহজে যেতে দিবে। আরও কিছু এমপি যারা আছে মানে এমপি হতে চায় তারা ঘুরে হলো দিল্লির দিকে, বললো দিল্লিরও বাংলাদেশে কিছু কোটা আছে। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিংয়ের দিকে ঘুরে, বেইজিংয়েরও নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়, বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে। হলো আমাদের পার্লামেন্ট। ফেসিবাদী যে ব্যবস্থাটা আছে এটা শুধু সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে পার্লামেন্টে দেখি এটাতে না, এটা একদম আগাগোড়া যখন পচে যায় তখন এই ফেসিবাদী ব্যবস্থা হলো বাংলাদেশে হলো মানুষের উপরে চেপে বসেছিল। এই যে পচা গলা সমাজ, সেই পচা গলা সমাজে ওই যে থাকে না, যদি একটা কুমড়া পচা হয় ওইটার সাথে যদি আরেকটা কুমড়ো রাখা হয় অথবা আরেকটা ফল রাখা হয় সেই ফলটা হলো পচে যায়। তো এই পচা ব্যবস্থায় আইসা হলো তারেক রহমান হলো দায়িত্ব নিয়েছেন। তা আমরা মনে করছিলাম যে পচা জিনিসকে উনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে উনি হলো একটু নির্ভেজাল থাকবেন। এই গত 5 মাসে যেটা আমাদের উপলব্ধি হইলো যে পচা ফলের সাথে উনি তো সেগুলোতে পরিষ্কার করলেন না, সেই পচা ফলের উপরে উনি শুয়ে থাকলেন। নার্স থাকলে ডাক্তার থাকে না, ডাক্তার থাকলে নার্স থাকে না। যেই টাকাগুলা দেওয়া হয় সেই টাকাগুলা ওইখানের যিনি আছেন তারা সুন্দর মতো ভাগ-বটোয়ারা করে নিয়ে যান। এলাকাবাসী যখন দেখেন যে কোথাও গিয়ে হলো জায়গা পায় না, তারা খুব অধীর আগ্রহে থাকেন হলো এমপি সাহেবের জন্য। এমপি সাহেব হলো নির্বাচনের আগে যে সিমটা ব্যবহার করেছেন ওইটা আলহামদুলিল্লাহ আস্তে করে বন্ধ করে দিয়ে ঢাকায় তাদেরকে পার্লামেন্টের আশেপাশে মনে হয় কিছু ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওইখানে হলো মোবাইলটা বন্ধ করে একদম বৃষ্টিতে তারা ঘুম দেয়। তা আমি কয়েকজন এমপিকে জিজ্ঞেস করলাম যে আপনাকে এলাকার মানুষ খুঁজতেছে, আপনি এলাকায় যান না কেন? কারো যদি খুব ছোটোখাটো অসুস্থ হয়, জ্বরও হয়, তাহলেও সে এমপি সাহেবকে খুঁজে। এলাকার মানুষের ভয়ে আমি আর এলাকায় যাওয়ার সাহস পাই না। এমপিরা হলো ঢাকায় পালায়া থাকে। তারপরে এলাকার মানুষকে জিজ্ঞেস করলাম যে এটা তো এমপির কাজ না, এটা হলো একটা চেয়ারম্যানের কাজ। আমরা প্রকাশনাটিগুলির মাধ্যমে আমরা প্রকাশনা দুইভাবে প্রকাশ করব, আমরা প্রিন্ট মিডিয়া এবং ইবুক আকারে প্রকাশ করব, এবং ওখানে আমরা কিভাবে জ্ঞান গর্ব জাতিকে আমরা প্রকৌশলীরা বাংলাদেশের জাতি মানে তুলে ধরতে পারি সেভাবে আমরা কাজ করে যাব। এছাড়া আল্লাহ কোরআন শরীফে আরও বলেছেন যে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে পৃথিবী আবাদ করার দায়িত্ব দিয়েছেন। তো এই আবাদ করার দায়িত্ব কারিগররাই হচ্ছে প্রকৌশলী। আমরা দেশকে আবার স্বৈরাচারের দিকে নিয়ে যেতে চাই না। আমরা সাংবাদিক এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাবো তারা যেন এই জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যে স্বপ্ন, এই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়ন করার জন্য কাজ করে এবং জুলাই আন্দোলনকে কখনো কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন এই আন্দোলনকে রাজনৈতিক হিসেবে ব্যবহার না করে। ধন্যবাদ। তোমরা স্কুলে যেতে হবে না, নকল সার্টিফিকেট দিয়ে দিব। শয়তানের উস্তাদ বল, তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই তো একদম শিক্ষাকেই ধ্বংস করে দিয়েছিস। জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদকে মানে আমাদের কাজের মাধ্যমে যেন সকল শহীদকে নাম আমরা যুগ যুগ ধরে রাখতে পারি। ও মানে কলমের শক্তি অনেক দূরে হয়তো মানে যেখানে একটি অস্ত্রের শক্তি চেয়ে। সুতরাং আমরা চাই এই প্রকাশনাগুলির মাধ্যমে আমরা যতটুকু পারি জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দিতে। তো আমি শেষ করার আগে একটা ছোট্ট একটা গল্প বা কৌতুক এরকম আকারে শেষ করে দিয়ে যাচ্ছি। একবার এক জায়গায় একটা প্রতিযোগিতা হলো। প্রতিযোগিতা কি, কে কত খারাপ কে কত শয়তান তার প্রতিযোগিতা। তো ওই প্রতিযোগিতার মধ্যে একজন জাজ ছিলেন, তিনি মোটামুটি বড় একজন শয়তান, সে শয়তান বিশেষজ্ঞ। তো সে একবার প্রতিযোগিতায় অনেক রকম শয়তান আসলো, কেউ খাবারে বিষ মিশায়, কেউ এর সাথে ওর ঝগড়া লাগাই দেয় কিন্তু সে চুপচাপ থাকে, কেউ আবার বিভিন্ন রকম মারামারি সন্ত্রাসী করে, কেউ মাদক নিয়ে কাজ করে, অনেক রকম শয়তানের প্রতিযোগিতা কে কার মধ্যে। হঠাৎ দেখা গেল একজন শয়তান ফার্স্ট হয়ে গেল। কিভাবে ফার্স্ট হয়ে গেল তখন সবাই জানতে চাইল, এই শয়তান তো কিছুই করে না, গাছের নিচে বসে থাকে। হ্যাঁ, তখন বললো যে সে কি করে,
বলকি সে প্রত্যেক দিন বাচ্চারা যখন স্কুল কলেজে যাবে, যাওয়ার পথে সে বাচ্চাদেরকে বলে কি নাও তোমরা স্কুলে যেতে হবে না, নকল সার্টিফিকেট দিয়ে দিব, আর এই জন্য বিস্কুট, টাকা, মাদক তোমরা এগুলি খাও, খেয়ে বসে থাকো। তখন শয়তানের উস্তাদ বলে তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই তো একদম এই শিক্ষাকেই ধ্বংস করে দিয়েছিস। তো সেই উদ্দেশ্যে আমি প্রকাশনার এই দায়িত্বটা নিয়েছি এবং খুব আগ্রহ সাথে করছি। আমি সবার সাহায্য প্রার্থী। এই মোবাইলটা খুললে 5 আগস্টে ঘোষণা পাই, আর কোনো ঘোষণা নাই। আর খালি কইতাছে সালার খুলো। এই যে 5 আগস্টের পর থেকে কারা লুটপাট করছে, ছাত্র জনতার নাম দিয়ে কারা লুটপাট করছে, এটি বলতে গেলে আমাকে ডাড়ি গুল্লি করে মারবে। সেই ছাত্ররে আজকে শেখ হাসিনা আসার পর কথা শুনে আজকে ভারতের ভিতরে একটা মক সৃষ্টি শুরু হচ্ছে। এই যে দেখেন যে আজকে দেশের জনগণের কাছে একটা ইশতেহার জানাচ্ছি যে যাদেরকে বিরোধী দল বানানো হচ্ছে, বিরোধী দলে যদি একজন চুরি করে তো যেই দল সীমিত দল, এই দল বাকি থাকে কই? এই দলও তার সাথে আছে, একমত না হইলে তারা এটি করতে পারে কেমনে? আজকে মেয়েদের সেলার খোলাখুলি আরম্ভ হয়েছে। বাচ্চা মুরগি সালোয়ার খুলে ধরে খাইলে কয় বউ আমার, কিন্তু আরেকজনের বউ রেখো আরেকজনের বউ, এরকম হইতেছে স্বভাব হ্যাঁ। কিন্তু আরেকটা কথা বলতেছে কি তারা যে এটি যারা করে এটি জাহাজ আছে, এটি বেশিরভাগ একটা জাহাজ, এটি ফরজ। জামাতের আমির সুইদা বলেছেন এটি জাহাজ, যেভাবে বলে তারা বেস্তের টিকিট দিচ্ছি আমরা। যারা বেস্তের টিকিট দেয় ঠাকুর কাছে এমনি টিকিটই নিয়ে যায়। তারা যে কোনো 5 বছর আর 10 বছরে মাইয়া বুঝে না। এই যে দেখেন 5 আগস্টে যে বিদ্যুৎ ঘটনা ঘটেছেন, তাদের কিছু ছাত্ররা জানিয়েছেন চাকরি দাওনের কথা বলে আমাদেরকে আনা হয়েছিল। আমরা এখন দেখছি চাকরি নামে ঠন বুয়া। সেই ছাত্ররাই আজকে শেখ হাসিনা আসার পর কথা শুনে আজকে ভারতের ভিতরে একটা মক সৃষ্টি শুরু হচ্ছে। সেই মক সৃষ্টির জন্য আমরা দেখতে পারছি, কিছু খবরও পাইছি এই বাংলাদেশেও কিছু জড়িত আছে। তারা কারা করছে, করাইতেছে কারা? এই ছাত্র জনতা কারা? এটি বাংলাদেশের তরিকার ছাত্র। আমি মনে করি শেখ হাসিনা ভালো আছিল। এই যে অনেকটা রিক্সা চালক ঠিক মতো 500 টাকা কামাইতে মিছিমি খায়। আমি জানি যেটা রিক্সা একটা পাড়া দিলেই 30 টাকা ভাড়া লাগে, একটা ব্যঞ্জন সিগারেট খাইতে লাগে 30 টাকা নিয়ে। রিক্সায় পাড়া দিলে 30 টাকা ভাড়া লাগে, এটা জানে না, কয় 20 টাকা কয়। আবার অনেক সময় আমি দিই 10 টাকাও কয়। হ্যান দিকে ওই ভিতরে যাবি একটু কয় 10 টাকা। এই তাল বাহানা। আমার রিক্সা 1 বছর আগে গেছে, তারপরে আমি মুক্তি যাম। যখন শেখ হাসিনা পতন হয় তখন ওই 5 আগস্ট আমি উঠানে আমি মার খেয়েছি। 8 তারিখও আমি মার খেয়েছি। মার্চে ছাত্র জনতা, মার্চে বিএনপির পোলাপাই। এই যে 5 আগস্টের পর থেকে কারা লুটপাট করছে, ছাত্র জনতার নাম দিয়ে কারা লুটপাট করছে, এটি বলতে গেলে আমাকে ডাড়ি গুল্লি করে মারবে। এই সরকার যার চালাতে ব্যর্থ, কিন্তু খালি একটাই এরা প্রচার দিচ্ছে ওই 5 আগস্টের ঘোষণা নিয়ে। খালি এই যে এই মোবাইলটা খুললে 5 আগস্টের ঘোষণা পাই, আর কোনো ঘোষণা নাই। আর খালি কইতাছে সালোয়ার খুলো, যত নারী আছে নারীকেও খালি সালোয়ার খুলো, এই খবর খালি পাই এই মোবাইলটা খুললে 8:30টার খবরে। লুচ্ছামিতে যদি নোবেল পায় তাহলে ওটা জামাত। এই যে জামাতের বিশ্বকাপ জয়ী প্লেয়ার সাতক্ষীরা 4 আসনের নজরুল ইসলাম এমপি, আর আপনি গায়ে তো স্যালাইনার রক্ত কিছুই চলে না, এই মায়া কি লেগে নিছে? আপনি জামাত ইসলামের শুধু জামাত কইতে পারেন, ইসলাম করলে আপনারও ইমান থাকবো না। মিয়া বড় বড় ওয়াজ করে তারা নাকি উমরের মতো ন্যায় বিচারক, উমরের মতো ন্যায় বিচারক হলে আগে নিজের ঘরের বিচার করেন। আপনাকে এমপি যে লুচ্ছামি করছে ওরা টিএসসি তে লটকান। আল্লাহ রইল ইসলাম আর শয়তান রইল জামাত ইসলাম। কয়েক হাজার প্রমাণ লাগবে, কত টন প্রমাণ লাগবে? কারণ 24-এর পরে আমরা প্রমাণ পাইছি বহু, তাকে লিস্টি অনেক বড়। তাবিজ দেওয়ার কথা গে র্যাপ, ছোট্ট মাদ্রাসা লাদা বাচ্চা দর্শন, মানে এরকম বহুত ইতিহাস আছে। তারপরে এই যে জামাতের বিশ্বকাপ জয়ী প্লেয়ার সাতক্ষীরা 4 আসনের নজরুল ইসলাম এমপি, ও তো আলাদা একটা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। কারণ নির্বাচনের সময় উনি বক্তব্য দিচ্ছে একটা পদ্মার আড়ালে মহিলারা ছিল, তার মানে মহিলাদের সাথে উনি দেখাই দেন। পরের বাস্তবতা দেখেন, পশ্চিমাইয়া বয়স 14 থেকে 15, এই বেটার বয়স 75, বয়সের ডিফারেন্স 57 বছর। এই লোকটার বয়স এত বছর, এই সময় একটা মানুষের শরীরে তো স্যালাইনও চলে না, রক্ত চলাচল করে না। এই বয়সে যদি এই বেটার একটা পশ্চিমাইয়ার লোভ থাকে, তাহলে 71-এর সময় এই লোকটার বয়স ছিল কত? ওই সময় তার রুচি ছিল কেমন?
ভাগ্য খারাপ যে এই দেশে ওই সময় এত ঘন ঘন মিডিয়া ছিল না, তাইলে তাকে বাস্তবতাটা মিলাইতে পারতেন তারা যে কত নগণ্য আর কত ডেঞ্জারাস। আমরা মনে করছি ইতিহাস হয়তো কিছু কিছু বিভ্রান্ত, কিন্তু আজকে মনে করলাম যে দিনের মতো সত্য। এরা আসলে ইসলামের মধ্যেই পড়ে না। আমরা জামাত ইসলামের শুধু জামাত কইতে পারেন, ইসলাম করলে আপনারও ইসলাম না, ইমান থাকবো না নিয়ে। জামাত ইসলামের এটা কি ইসলাম? আল্লাহর হইলো ইসলাম আর শয়তানের হইলো জামাত ইসলাম। কয়েক হাজার প্রমাণ লাগবে, কত টন প্রমাণ লাগবে। শিবিরের কেন্দ্রীয় এক নেতা জিসান ধরা খাইছে না, কত নাটক করছে না, সর্বশেষ কি প্রমাণ হয়েছে? দোষী প্রমাণ হয়েছে না। জামাতের কেউ যদি একটা আকাম করে এটারে মানে লজিক দেওয়ার লেগা যে এটা বাস্তব মিথ্যা 1000 অ্যাক্টিভিটিস বয়ে থাকে, মানে আকাম হয় না, এটা যুগ বৈধতা দেওয়ার লেগা। তাইলে বোঝেন আমরা কোন দেশে আছি। যারা ধর্ম প্রচার করে যাও কাছ থেকে মানুষ ধর্ম শিখে, আমরা ধর্ম শিখে যে তারা কই আপনি ধরেন করলা চাষ করিয়া কোনোদিনও আঙ্গুর ফল পাইবেন না। জামাতের কাছ থেকে কোনোদিনও অরিজিনাল ইসলাম পাইবেন না। জামাত ইসলাম হচ্ছে দিন ইসলাম, এটা ইসলাম হইতে পারে না। এই দেশে মওদুদি জামাত ইসলামের প্রতিষ্ঠা করছে, মওদুদির বংশের কেউ জামাত করে না। আপনার আত্মীয় কেউ গাঁজা খান নাকি গাঁজা খাইবেন? এই দেশে জামাত ইসলামিক দল না। এরা দরা খাওয়ার পরই কয় দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী। তাহলে সারা বাংলাদেশে এর আগে একটা লিস্টি করে রাখুক যে কয়টা করে বিয়ে করছে। তার দরা খাওয়ার পরে দ্বিতীয় তৃতীয় স্ত্রী আইয়ে আর কি একটা অবস্থা। এগো বউরা তো শিকারী, এর দরা খাওয়ার পরে এগো বউরা ভিডিও বার্তা দেয় জাল না কি কয় যে জাল। তাহলে কত বড় অবস্থা দেন। আমরা যদি একটা জায়গায় ধরা খাই, আমরা আমাকে তো বউ আছে, আমাকে বউরা আমাকে আমাকে ভিডিও কলে তালাক দিয়ে দিব। আর এগো বউরা কি একটা অবস্থা কয় আমার স্বামী ভালা, এত আকাম কুমারে পরে। এই মেয়ে এই বেটার এই মহিলার বয়সের ফেজে ডিপেন্ড করে। 16-17 বছরের মাইয়া, এই মাইয়া যাওয়ার কথা লাগে আমনে তো বয়স নাই, এক পা হইলো কবরে, আমনে এই মায়া নেন কই? আর আপনি গা তো স্যালাইন আর রক্ত কিছুই চলে না, এই মায়া কি লেগে নিছে? আমার মনে করি যে সারা বাংলাদেশে যারা বিয়া করতে পারে না এরা মিছিল করা দরকার, যে বুড়া বুড়া বেটারা কি লেগে জোয়ান মায়া গুলো লয়ে যায়, ও এরা যারা বিয়া করতে পারে না এরা মাইয়াই বুঝা পায় না। চিন্তা করেন আমরা আছি কই? এটা কোনো দেশ? এটা এইটার নাম কি জামাত ইসলাম? আচ্ছা সারা বাংলাদেশ জামাত ইসলাম কোনো বিবৃতি দেয় না? তো দেয়, বিবৃতি দেয়। চোখের মুখে লবণ দিলে যে অবস্থা, জামাতের অবস্থা ঠিক এরকম। আজকে যদি এই ঘটনা অন্য কোনো দল করতো, বিএনপি হইলে মিছিল করতো, আওয়ামী লীগ হলে তো মাশাআল্লাহ সারছে কাম, মিছিল টানা 1 মাস করতো। আজকে তো আগে এই অবস্থা হয়েছে, আজকে কি কোনো মিছিল আছে, কোনো প্রতিবাদ আছে? বড় বড় ওয়াজ করে তারা নাকি উমরের মতো ন্যায় বিচারক। উমরের মতো ন্যায় বিচারক হলে আগে নিজের ঘরের বিচার করেন। আপনাকে এমপি যে লুচ্ছামি করছে ওরা টিএসসি তে লটকান, তারপরে বিচার করেন। ন্যায় বিচার না করিয়া যদি ভবিষ্যতে হাদিস মার্কা কথা কন, তাইলে আপনি কপাল কিন্তু জারু আছে। এরা ইসলাম থেকে কয়েক হাজার মাইল বিচ্ছিন্ন, এটা ইসলামের মধ্যেই পড়ে না। ঠান্ডা মাথা ব্ল্যাকমেল করে এই দেশের মানুষ। আমরা কেমন কইতারেন কয়েকদিন দাঁত নামাজ যেমন আস্তরণ করে দাঁতের রূপে, আমাকে মগজের রূপে আল্লাহর গজব পড়ছে, আস্তরণ পড়ছে। এর লিগে আমরা জামাত ইসলামের ইসলাম কই, এটা ইসলাম। এরা আবার হাদিস লয়ে নবী বলে ছোট বছরে বিয়ে করছে, আবার বয়স্ক মানুষের বিষয়ে বিয়ে করছে।